আসসালামু আলাইকুম। ইপোলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো সঙ্গে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিভিল টেকনোলজি, শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর। আমরা আজকে আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের ভর কেন্দ্র অর্থাৎ পঞ্চম অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের কিছু বেসিক জ্ঞান থাকা দরকার। এই বেসিক জ্ঞানটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা পুরোটা লেকচার খুব ভালোভাবে দেখবেন। আসলে ভার কেন্দ্র এবং কেন্দ্র এটা কি, মূলত এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ভার কেন্দ্র এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু কণাকেই পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে। আমি আবারও বলতেছি, পৃথিবী প্রত্যেকটা বস্তু কণাকেই পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণটা সমানুপাতিকভাবে হচ্ছে। আচ্ছা, মূলত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার পূর্বে ভার কেন্দ্রটা আসলে কি? ভার কেন্দ্রটা হচ্ছে কোনো একটা বস্তু যদি থাকে, ওই বস্তুটার মোট যে ওজনটা থাকে সেই ওজনটাকে তার কেন্দ্র দিয়ে যদি আমি প্রবাহিত করি, কেন্দ্র দিয়ে যদি আমি বাই ফোর্স করে পাঠাই, তাহলে সেটাই হচ্ছে আমার মূলত ভার কেন্দ্র। আসলে বস্তুর ওজনটাকে যে অবস্থান দিয়ে আমি ফোর্স করবো বা যে অবস্থান দিয়ে পাঠাবো, সেটাই হচ্ছে আমার ভার কেন্দ্র। আচ্ছা, এই ভার কেন্দ্র আছে বিধায় আমরা খুব সহজেই যে কোনো কাজ আমরা সমাধান করতে পারতেছি। কিভাবে সেটা আমি বলতেছি। যেমন ধরো, যদি আমরা অনেক সময় দেখেছি যে অনেকেই কুঠারি দিয়ে বাঁশ খড়িটাকে কি করে আমরা কুঠারি দিয়ে আমরা ফাড়ায় ফেলি, ঠিক আছে, বাঁশ খড়ি। আমরা হঠাৎ দেখি যে একবার একটা বাড়ি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ফেটে যাচ্ছে না, আবার আর একটা বাড়ি দিলাম, এভাবে হঠাৎ দেখি কোনো এক জায়গায় একটা এনি টাইম যখন বাড়িটা খুব ভালোভাবে পড়তেছে, খুব একদম ভরকেন্দ্র মাঝামাঝি বরাবর যখন পড়তেছে, তখন দেখা যাচ্ছে যে একদম একবারেই সেটা ফেটে দুই দিকে চলে যাচ্ছে। আসলে এটা চাইতে বড় উদাহরণ হচ্ছে টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছে। এই টুইন টাওয়ার আসলে মূলত একটা প্লেন এই দিক দিয়ে ঢুকে ক্রাশ করে ওদিক দিয়ে বের হয়ে গেছে, এবং সাথে সাথেই টুইন টাওয়ারটা পুরোটাই একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা একটু ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, যে ভিডিও ক্লিপটা দেখতে পারবেন। আসলে মূলত কোনো বস্তুর ভার কেন্দ্রে যদি আঘাত করি, তাহলে সেই বস্তুটাকে যত সহজে আমি ধ্বংস করতে পারবো। হ্যাঁ, সেই বস্তুটাকে যদি আমি ভার কেন্দ্র ব্যতিরিক অন্য কোনো জায়গায় আঘাত করি, তাহলে অত সহজে আমি ধ্বংস করতে পারবো না, বা সেই বস্তুটাকে আমার অত সহজে করা যাবে না। এটাই মূলত ভার কেন্দ্র এবং কেন্দ্রের বিষয়। আসলে ভার কেন্দ্রের জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে। আমরা একটু লক্ষ্য করব সূত্রটা কি। এই অধ্যায়ে প্রয়োজনীয় সূত্র, আমি প্রথমে তো একটা ফিগার দিয়েছি, 1 2 3 4 5টা ফিগার এখানে আঁকাইছি। এই 5টা ফিগার সম্পর্কে একটু বিস্তারিত আপনারা দেখবেন। প্রথম ফিগারটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ভার কেন্দ্রের ব্যাপারে আমাদের এখানে আমরা প্রথম ফিগার দিয়ে আমরা একটু দেখে দিই। আমার লাগবে হচ্ছে ভার কেন্দ্র আর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রথম ফিগারের জন্য আমি যদি ভর কেন্দ্র আলোচনা করতে চাই, ভর কেন্দ্রতে লাগবে হচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশন, দুইটা ডিরেকশন লাগবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি এইটাকে ধরি বি আর এইটাকে ধরি যদি আমি ডি, তাহলে এর ভার কেন্দ্রটা কোথায় অবস্থান করবে? কোনো এই জায়গার মধ্যে মিডল পর্যায়ে, অর্থাৎ এইভাবে যদি কেটে দেই, এই মিডল পর্যায়ে। তাহলে এই দিক থেকে বির অর্ধেক b/2, এই দিক থেকেও b/2, এই দিক থেকে হচ্ছে d/2, অর্থাৎ এই দিক থেকে d/2, এই দিকে যদি কল্পনা করি d/2, আর এই দিক থেকে কল্পনা করি b/2, অর্থাৎ এখানে আমার ভার কেন্দ্র হচ্ছে b/2 আর হচ্ছে d/2, x এবং y এর দিকে b/2 আর হচ্ছে d/2। আর এর ক্ষেত্রফল কি? আমরা জানি এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে b আর প্রস্থ হচ্ছে d, অর্থাৎ bd। এটা লিখতে পারি আমি এর ক্ষেত্রফল 1 নম্বরের ক্ষেত্রে। এই চারটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। বইয়ের মধ্যে এই চারটা দেওয়া আছে, এই চারটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই চারটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ভর কেন্দ্র হচ্ছে চারদিকেই সমান, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে আমার যেদিক থেকে আমি এটাকে কেটে ফেলি, এই জায়গা থেকে যদি আমি কল্পনা করি, তাহলে এটা একটা
বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হয়ে গেল, এটা একটা হয়ে গেল। অর্থাৎ এটা সমান সমান ভাগে ভাগ করা যাচ্ছে, তার কারণে আমি 2 দিয়ে ভাগ দিলাম, এজন্য হয়ে যাচ্ছে। আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা পাইলাম। এরপরে আমি যদি এটাকে লিখি বি আর এটা যদি আমি হচ্ছে এইচ, ঠিক আছে, তাহলে এটা দেখেন কি হচ্ছে, তাহলে আমি এটা বি সি এইটা এ লিখলাম, এটা একটা এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হাফ ভূমি বলতে হচ্ছে আমার কত, ভূমি বলতে আছে বি আর উচ্চতা বলতে আছে আমার হচ্ছে এইচ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি কল্পনা করি, তাহলে এইখানে প্রথমত এখানে আছে 90 ডিগ্রি, এইদিকে 90 ডিগ্রি চাইতে কম আছে, এইদিকে 90 ডিগ্রি চাইতে কম আছে। তার মানে আমার এই জায়গা থেকে যত দূরত্ব অবস্থান করবে তার সাথে এই জায়গা থেকে বেশি দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ মোটা থেকে চিকন থেকে মোটা অংশের দিকে আসলে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, আর মোটা থেকে চিকনের দিকে গেলে আমার অল্প দূরত্বই হয়ে যাবে। যে কোনো একটা জিনিস, এই কলমটার একখানে হেড লাগানো আছে আর এই দিকটা সলিড অংশ আছে, অথবা এই হেডটা যদি আমি খুলে বলি, এই সাইডটা হচ্ছে আমার সরু অংশ, এটা মোটা অংশ। তাহলে আমি যদি এই কলমটার মিডল কল্পনা করি, তাহলে আমি যদি এইভাবে ধরতে যাই, তাহলে আমার এইখান থেকে একটু দূরে ধরতে হবে, আর এইখান থেকে একটু কম জায়গায় ধরলেই দেখা যাবে যে আমার এটা নিত্যির মতো পাল্লায় থেকে যাবে, সমান অংশ থাকবে। এটা মূলত বিষয়। তাহলে আমার এই জায়গা থেকে সি থেকে যদি আমি বির দিকে আসি, তাহলে হবে আমার হচ্ছে বি থেকে যদি আমি সি এর দিকে যাই, তাহলে আমার হবে হচ্ছে বি বাই থ্রি। আর যদি আমি সি থেকে বির দিকে আসি, তাহলে আমার হবে হচ্ছে 2b/3, ঠিক আছে। আর এইদিকে যদি আমি বি থেকে যদি এ এর দিকে যাই, তাহলে ওই একই h/3। আর এর থেকে যদি বি এর দিকে আসি, তাহলে হবে হচ্ছে 2h/3। আশা করি বুঝতে পারছেন একটু। অর্থাৎ সি থেকে বি এর দিকে আসলে বেশি দূরত্ব অবস্থান আসতে হবে, যেন 2b/3। আর যখন বি থেকে সি যাব তখন কম দূরত্ব অতিক্রম করতে হবে, যেন b/3। আবার এই এইচটাকে যদি কল্পনা করি এ বি থেকে যদি এর দিকে যাই, এই এইচটা হবে h/3, আর এর থেকে যদি বি এর দিকে আসি তাহলে হবে 2h/3। আর এটার ক্ষেত্রফল তো জানলাম, হাফ ভূমি গুণন উচ্চতা। তারপরে এটা আছে হচ্ছে আমার বৃত্ত। তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πd²/4। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πd²/4। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বৃত্তের যদি আমি ভরকেন্দ্র কল্পনা করি, তাহলে বৃত্তের ভরকেন্দ্র কি হবে, অর্থাৎ বৃত্তটাকে যদি আমি কেটে দেই, যে কোনো অবস্থান থেকে এইভাবে কেটে দেই, অথবা এইভাবে কেটে দিই, যে দিক থেকে যাই না কেন সমান দুই ভাগে ভাগ করা যাবে, কেটে ফেলতে পারবো। এই জন্য আমি এটাকে সরাসরি x এর দিকেও d/2, y এর দিকেও d/2, অর্থাৎ এটা হবে হচ্ছে d/2। এটা যে দিক থেকে কল্পনা করি না কেন, এটা হচ্ছে d/2। এটা বৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে d/2। বৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র সবসময় d/2 থাকবে। এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল এখানে যা ছিল, বৃত্তের ক্ষেত্রফল ছিল হচ্ছে এখানে আমার বৃত্তের ক্ষেত্রফল ছিল πd²/4, তাহলে অর্ধেক, তাহলে হাফ ইন্টু πd²/4, অর্থাৎ লিখতে পারি πd²/8, এটা লিখতে পারি অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধেক, এই জন্য হাফ দিয়ে গুণ করছি। তাহলে এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমার কি আসবে? অর্ধবৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র আমার আসবে হচ্ছে, যদি আমি এটা যদি ধরি বি, এটা যদি ধরি সি, তাহলে বি থেকে সি এর দিকে যদি আসি, তাহলে এখান দিয়ে যদি আমি সমান ভাগে কেটে দেই, তাহলে এটাকে d/2 লিখতে পারি, অর্থাৎ d/2 লিখতে পারি আমার x এর দিকে, অর্থাৎ x এর দিকে আমি এই দিক থেকেও যদি সি থেকে বি দিকে আসি, তাও d/2, বি থেকে সি দিকে যাই d/2। কিন্তু বিষয় হচ্ছে, আমি যদি এই দিক থেকে উপরের দিকে যাই, তার মানে আমার যদি এই জায়গার মধ্যে কল্পনা করতে হয়, এইখানে যদি আমি মানে এই দিক থেকে উপরের দিকে যাই, এই দিক থেকে উপরের দিকে যাই, বেস থেকে উপরের দিকে গেলে হবে হচ্ছে, একটু ভালো করে কল্পনা দেখবেন, বেস থেকে যদি উপরের দিকে যায়, বেস থেকে উপরের দিকে হলে 0.424 আর, ঠিক আছে। আর যদি আমি বলি যে হচ্ছে বেস থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে বেসের দিকে যদি আসি, তাহলে হবে আমার হচ্ছে 0.576 আর, অর্থাৎ আর এর মান যেটা দেওয়া থাকবে তার সাথে 0.576 গুণ করতে হবে, d/2 0.424 আর 0.576 আর। এটা হচ্ছে উপর দিক থেকে এই দিকে যদি আমার কখনো আসতে হয়, তখন হবে 0.576,
আর এই বেস থেকে যদি উপরের দিকে যাইতে হয় তখন আমার লিখতে হবে 0.424, আর এই দিক থেকে যদি আমি এইদিকে আসি বি থেকে সির দিকে যদি আসি এক্স এর বরাবর তখন হবে d/2, আবার সি থেকে বির দিকে আসি তখন হবে d/2। এটা হচ্ছে আমার মূলত অর্ধবৃত্তের হিসাব। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমার আসলো হচ্ছে ক্ষেত্রফল হাফ ইন্টু πd²/4 অর্থাৎ πd²/8। তারপরে আবার আসলো আমার কোয়ার্টার বৃত্ত। এবার কোয়ার্টার বৃত্ত, এটা যদি আমি বি লিখি, এটা সি, এটা যদি আমি এ ধরি, তাহলে এবার আমার দেখার বিষয় হচ্ছে যে বিসিএ, তাহলে এটা আমার কোয়ার্টার বৃত্ত। কোয়ার্টার বৃত্ত মানে এটা হচ্ছে বৃত্তের অর্ধেক, এটা আর ডি যদি হয় তাহলে ডির অর্ধেক আর। তাহলে আমি এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এই দিক থেকে 90 ডিগ্রি থেকে এইদিকে যখন যাব তখন বেস থেকে অর্থাৎ সেন্টার থেকে যখন এইদিকে যাব তখন আমি লিখতে পারি হচ্ছে ওই 0.424 আর। আর যখন এই দিক থেকে এদিকে আসবো তখন লিখতে পারি আমি হচ্ছে 0.576 আর। আরেকবার একটু লক্ষ্য করি, এটা দুই দিকে সমান, এর থেকে বির দিকে যদি আসি তাহলে এই অংশটা যেমন, আবার সি থেকে বির দিকে আসি এই অংশটাও তেমন। তাহলে আমি এখান থেকে যদি আসি 0.576 আর, আর এখান থেকে যদি এদিকে যাই তাহলে 0.424 আর, এখান থেকে যদি এদিকেও যাই তাও 0.424 আর, অর্থাৎ আমার দুই দিকেই সমান। তাহলে এটা আমার ভরকেন্দ্র হবে 0.424 আর 0.576 আর। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল কি, কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল কি। তাইলে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πd²/8, তাইলে এর অর্ধেক, তাইলে হচ্ছে কোয়ার্টার বৃত্ত, তাহলে এটা হচ্ছে হাফ গুণ করে দিলাম, তাইলে হয়ে গেল আমার হচ্ছে πd²/16 অর্থাৎ 16। তাহলে এটা আমার হচ্ছে কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল। আমি আবারও একটু আলোচনা করতেছি, এই 5টা ফিগার এখানে দেওয়া আছে, আরও আছে প্যারাবল আছে, আরও দেওয়া আছে, তার মধ্যে আমি এই 5টা নিয়ে আজকে আলোচনা করতেছি। এই 5টার থেকেই মোটামুটি প্রশ্নগুলো ম্যাক্সিমাম হয়, যার কারণে একটু ভালো করে লক্ষ্য করবেন। যদি আমার কখনো যদি আমার এটা দেওয়া থাকে হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আয়তক্ষেত্রকে যে দিক থেকে কাটেন তাকে যদি 2 দিয়ে ভাগ দেন আয়তক্ষেত্রের অর্ধেক হয়ে যাবে এর ভরকেন্দ্র, আর এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ অনুপ্রস্থ। ক্লিয়ার? এটা ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের ক্ষেত্রে যদি মানে ইয়া থেকে আসে, শীর্ষ থেকে বেজের দিকে আসে তখন হবে 2, ভূমির ক্ষেত্রে 2b/3, আর যখন বেস থেকে শীর্ষের দিকে যাবে তখন হবে b/3। আবার এই এইচের ক্ষেত্রে অর্থাৎ যখন ভার্টিক্যালে নেব তখন হচ্ছে উপর থেকে যখন নিচে আসবো 2h/3, আবার নিচ থেকে উপরের দিকে যাব তখন 2h/3। তাহলে এটা পাইলাম। আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, এটা পাইলাম। বৃত্তের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে বৃত্তের ক্ষেত্রে d/2, এর ভারকেন্দ্র যেদিক থেকে আসুক d/2, আর এর ক্ষেত্রফল πd²/4। আবার অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে যদি বি থেকে সির দিকে, অর্থাৎ এই দিকটা কিন্তু সমান, এদিকেও যেমন কোণ এদিকেও তেমন কোণ, এদিক থেকে যেখানে নেব এদিক থেকে যেখানে নেব একই থাকবে, এই জন্য d/2। কিন্তু বেস থেকে উপরের দিকে যখন যাবো এই অংশটা চ্যাপ্টার, এই অংশটা একটু দেওয়া আছে, তাহলে আমার এইখান থেকে উপরের দিকে যখন যাব তখন হবে আমার হচ্ছে 0.424 আর, আর যখন শীর্ষ থেকে বেজের দিকে আসবে তখন হবে 0.576 আর। কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে ঠিক সেম, এখান থেকে যখন আমি শীর্ষের দিকে যাব তখন 0.424 আর, আর যখন শীর্ষ থেকে বেজের দিকে আসবে তখন 0.576 আর। আর এর ক্ষেত্রফল হচ্ছে πd²/16। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, এবং আপনারা এর চাইতে আরও ভালোভাবে বোঝার জন্য এর চাইতে আরও ভালো কীভাবে করা যায় সেটুকু কমেন্টস বক্সের মাধ্যমে কমেন্টস করে জানাবেন, এবং আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।